দেখেন যে 1 নাম্বার না লাস্ট পার্ট সিটা ছিল যে হোয়াট আর দ্য রোলস অফ এ টিচার ইন আ ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাসরুমে। যখন একজন টিচার সে স্টুডেন্টদেরকে ল্যাঙ্গুয়েজ শেখাবে তখন তার রোল গুলো হবে কেমন টাইপের বা সে কোন কোন কাজ বাজ করবে, এটা হচ্ছে কোশ্চেন। তো বলতে দ্য রোলস অফ টিচার্স আর ক্রুশিয়াল ইন এডুকেশন, অবশ্যই টিচারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। দে ডিসিমিনেট নলেজ, ইম্পার্টিং নিউ ইনসাইট, তারা কি করে স্টুডেন্টদেরকে শেখায়, মানে তাদের মধ্যে ইনসাইট কি ইম্পার্ট করে, ইম্পার্ট মানে এন্টার করানো আর কি। নিউ ইনসাইট ইন দ্য মাইন্ডস অফ লার্নার, মানে তাদের মনে যারা টিচার তারা নতুন জিনিসপত্র বলতে লার্নিং যে হচ্ছে এলিমেন্ট গুলো থাকে, মানে শেখার জন্য যে উপাদানগুলো থাকে সেগুলো তাদেরকে ডিসিমিনেট করে, ওকে, বা তাদের সামনে প্রকাশ করে, প্রচার করে এরকম। they provide materials to the students urging them to learn, এবং তারা যে ম্যাটেরিয়াল গুলো লাগে স্টুডেন্টদের সেগুলো দেয় এবং তাদেরকে মানে লার্ন করতে মানে শিখতে সাহায্য করে, বা যে যে স্টুডেন্টদেরকে শেখার ক্ষেত্রে তারা যথেষ্ট হচ্ছে অ্যাক্টিভ ভূমিকা পালন করে। with their roles assigned formally or shared informally they support educational program, যে কখনো কখনো তারা কি করে একেবারে ফর্মালি মানে অংশগ্রহণ করে স্টুডেন্টদের সাথে, আবার কখনো ইনফর্মালি অংশগ্রহণ করে, এভাবে তারা স্টুডেন্টদের শিক্ষাটাকে আরো বেশি সাপোর্টিভ করে তোলে এন্ড বিল্ড দ্য ইন্টার ক্যাপাসিটি টু ইমপ্রুভ, এবং স্টুডেন্টদেরকে এমন একটা অবস্থায় মানে স্টুডেন্টদেরকে এমন একটা অবস্থায় নিয়ে আসে আর কি যাতে করে তারা ইমপ্রুভ করতে পারে, বা তাদের ইমপ্রুভমেন্ট যে এবিলিটি মানে সেই যে হচ্ছে ক্যাপাসিটিটা সেটা যেন আরো বেশি বৃদ্ধি পায়। A number of teachers role can be demonstrated via the analysis of জেরেমি হারমান। জেরেমি হারমান সে স্টুডেন্ট একজন টিচারের যে রোল গুলো আছে সেগুলো মানে বিভিন্ন ভাবে দেখাইছে, এক্সপ্লেইন করে করে ডেমনস্ট্রেট মানে হচ্ছে শো করা বা প্রদর্শন করা বোঝায়। হি ডিভাইডেড টিচার্স রোলস ইনটু ডিফারেন্ট ক্যাটাগরি, সে টিচারদের রোলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করছে। সেভারাল অফ দেম আর নারেটেড বেলো। ফার্স্টে কি বলছে, রিসোর্স প্রোভাইডার, যে টিচাররা মূলত তারা হচ্ছে রিসোর্স প্রোভাইড করে, মানে যে এলিমেন্ট গুলো লাগবে সেই এলিমেন্ট গুলো টিচারদের জানা থাকে, সুতরাং তারা হচ্ছে এখানে রিসোর্স বা উৎস, সেই উৎস থেকে তারা স্টুডেন্টদেরকে যেটা যেটা লাগবে সেটা প্রোভাইড করে, এই জন্য ওদেরকে বলা হচ্ছে রিসোর্স প্রোভাইডার। the teachers help their students by providing instructional resources, মানে বিভিন্ন দিক নির্দেশনামূলক যা লাগে তাই স্টুডেন্টদেরকে তারা সাপোর্ট করে এরকম ভাবে দিয়ে দিয়ে। this might include ওয়েবসাইট, হতে পারে সেটা কোনো নির্দিষ্ট ওয়েবসাইট, study materials or other resources to use with the students. They might also share professional resources as articles, books, lesson or unit plans and assessment tools. ইউনিট প্ল্যান বলতে যে তারা একটা জিনিস পড়ার ক্ষেত্রে কোন পরিকল্পনা মাফিক মানে আগাবে আর কি, ওকে, সুতরাং সেই যে প্ল্যানিংটা সেটাও তারা দিতে পারে। আর অ্যাসেসমেন্ট টুল বলতে কোনো কিছু মূল্যায়ন করার জন্য, যেমন স্টুডেন্টরা মনে করেন 100টা খাতা লিখছে 100 জন, ওকে, সুতরাং সেটাকে কিভাবে মূল্যায়ন করবে সেইগুলো টিচার স্টুডেন্টদেরকে শেখায়। তার মানে এখানে যারা টিচার তারা টোটালি কি রিসোর্স প্রোভাইডার, স্টুডেন্ট যখন যেটা লাগে সেই এলিমেন্ট গুলো তারা রিসোর্স প্রোভাইডার হিসেবে স্টুডেন্টদেরকে প্রোভাইড করে ফার্স্ট। সেকেন্ড কি বলছে, টিচার অ্যাজ এ কন্ট্রোলার, যে দিস রোল ইজ এক্সট্রাঅর্ডিনারি ইন দ্য পাস্ট, মানে আগের যে নিয়ম কানুন গুলো ছিল বা মেথড গুলো ছিল সেইখানে যারা টিচার তারা একটু বেশি কন্ট্রোল করতে পারতো, বাট আধুনিক নিয়ম কানুন গুলোকে বা নিয়ম কানুন গুলোর মধ্যে দেখা যায় টিচারদের ভূমিকাটা একটু কমিয়ে ফেলছে, স্টুডেন্টরা মানে হচ্ছে ক্লাসরুম গুলা স্টুডেন্ট ওরিয়েন্টেড হয়ে গেছে টিচার ওরিয়েন্টেড এর পরিবর্তে। যেমন আগে আমরা যখন ইসে পড়তাম পাঠশালায় পড়তাম আমরা যখন, তো হচ্ছে আমাদের ক্লাস 4-এ বোধহয় বাংলা বইয়ে একটা গল্প ছিল টুনটুনি হচ্ছে কোনো ব্যাং নামের, ওকে। তো আমাদের একজন আমরা ঠাকুরমা মানে আমাদের ঠাকুরমা হইতো আর কি, তো উনি হচ্ছে আর আমরা আমাদের কোনো স্কুল ছিল না, মানে স্পেশালি হচ্ছে কোনো প্রাইমারি স্কুল বা কিন্ডারগার্টেন, মানে আমরা তো কোনোদিন নামই শুনিনি যে কিন্ডারগার্টেন নামে কোনো কিছু আছে। তো ওই যে ঠাকুরমা এবং উনি ছিল আমাদের এলাকার একমাত্র শিক্ষিত ব্যক্তি। তো হচ্ছে উনি আমাদের পড়া দিচ্ছে টুনটুনি কোনো ব্যাংক। তো ওই দিন আর কি উনি কোথায় যেন গেছে মানে বাসায় নাই, ওনার যে হাজব্যান্ড আমাদের দাদু ভাই সম্পর্কে উনি পড়া হচ্ছে মানে নিচ্ছিল আর কি। তো আমাদের উনি জিজ্ঞেস করছে টুনটুনি কোনো ভাই, এটা টোটালি মুখস্থ বলতে, এটা কি সম্ভব? ওকে, সুতরাং দেখেন আর মানে হচ্ছে কেউ আসলে পারে নাই, কারণ অনেক বড় প্রায় 2-3 পেজের একটা হচ্ছে টেক্সট, সেটাকে ওরকম ভাবে মুখস্থ বলতে পারে নাকি। সুতরাং আমাদেরকে কি করছিল ডাল দিয়ে ইচ্ছে আমাদের পিটাইছিল আর কি, মানে। আর আগের যে স্কুল হোক বা কলেজ যেখানে হোক এখন যারা টিচার তারা মেনলি বেত টেত এগুলো ইউজ করতো, মানে তাদের অনেক বেশি ভূমিকা ছিল। বাট এই যে মানে যতই সময় হয়েছে আমরা আধুনিকায়ন হয়েছি, টিচারদের রোল অনেক বেশি কমে গেছে আর কি। তাই এখানে বলা হয়েছে যে দিস রোল ইজ এক্সট্রাঅর্ডিনারি ইন দ্য পাস্ট, অতীতে টিচারদের মানে কন্ট্রোলার হিসেবে তাদের যে রোলটা এটা আরো অনেক বেশি জাঁকজমকপূর্ণ বা আরো অনেক বেশি পরিমাণে ছিল। ইন দ্য ক্লাস টিচার্স ডিরেক্টস বোথ হোয়াট দ্য লার্নার্স ডু এন্ড হোয়াট দে স্পিক এন্ড হোয়াট ল্যাঙ্গুয়েজ দে ইউজ, মানে এখানে বলছে যে টিচাররা ডিরেকশন দেয় লার্নারদেরকে লাগবে না লাগবে বা তারা কি বলবে না বলবে ইত্যাদি ইত্যাদি, মানে এখানে টিচার তাদেরকে সম্পূর্ণ দিক নির্দেশনা দেয় মূলত। পিপলস, আচ্ছা পিপল মানে স্টুডেন্ট, আর অল ওয়ার্কিং টু দ্য সিমিলার বিট অ্যাজ
all learners are taught the similar by one similar teacher। মানে এখানে বলছে যে স্টুডেন্টদেরকে যেভাবে শেখানো তারা সেভাবে শিখে। ওকে, যেহেতু একই পদ্ধতি মেনটেন করে একজন টিচার সে সমস্ত স্টুডেন্টদেরকে শেখায়। The demerits of these roles of teacher are the learners are that learners will learn only what the teacher taught in class। এবং এই যে যারা টিচার তার স্টুডেন্টদেরকে যদি একই জিনিস সবাইকে শেখায়, সুতরাং এই ক্ষেত্রে আমার একটা সীমাবদ্ধতা আছে যে টিচার শুধুমাত্র যতটুকু শেখায় এতটুকুই স্টুডেন্টরা শিখতে পারে। তার মানে মেনলি এখানে বলতে যে যারা টিচার তারা মূলত আগে বেশি কন্ট্রোল করে রাখতো, বাট এখন অতটা তাদের রোল বা ভূমিকা নাই আর কি। ওকে, তবে যাই হোক না কেন তারা স্টুডেন্টদেরকে মূলত একটা পদ্ধতি মেনটেন করে সবাইকে শেখায় আর কি। সুতরাং এটা সীমাবদ্ধতা আছে যে শুধুমাত্র যেহেতু একটা পদ্ধতি মেনটেন করে শেখানো হয়, দ্যাটস ওয়াই হচ্ছে টিচাররা যা জানে তাই স্টুডেন্টকে শেখাইতে পারে, এক্সট্রা করে কোনো কিছু বলা বা জানানো তাদেরকে সম্ভব হয় না। এরপরে কি বলছে, টিচার অ্যাজ অর্গানাইজার, মানে সে ক্লাসটা কিভাবে নিবে, কিভাবে শেখানো হবে, এগুলো সবকিছু অর্গানাইজ করে। যে টিচার অলসো হ্যাজ টু বি লায়াবল। লায়াবল মানে হচ্ছে কি, যে দায়িত্বশীল আর কি। ওকে, বা হচ্ছে এটা কি বলে, একটা ভালো বাংলা আছে, লায়াবল না, দায়বদ্ধ। রাইট। যে টিচার অলসো হ্যাজ টু বি লায়াবল ফর এভরিথিং দ্যাট মে টেক প্লেস ইন দ্য ক্লাস। মানে ক্লাসে কি হচ্ছে না হচ্ছে সমস্ত দায়বদ্ধতা কিন্তু একটা টিচারের। উইথ এ ভিউ টু অ্যাভয়েডিং এনি প্রবলেমস দোস মে টেক প্লেস, মানে যে কোনো সমস্যা এখানে হতে পারে। গুড ভিউ টু ক্লাস অর্গানাইজেশন ইজ রিকোয়ার্ড। সুতরাং সেই সমস্ত জিনিস উপেক্ষা করার অন্যতম মাধ্যম কি, ক্লাসটাকে ভালো মতো অর্গানাইজ করা, সাজানো। মানে অর্গানাইজ করা বলতে এই না যে এই বেঞ্চটা কিভাবে থাকবে, এই বেঞ্চটা কিভাবে থাকবে, এইগুলা কে কিভাবে পড়া দিবে, কে কিভাবে পড়া জিজ্ঞেস করবে, কতটুকু বলবে না বলবে, সব কিছু তাকে অর্গানাইজ করতে হবে যেন কোনো সমস্যা থেকে ফেস করতে না হয়। এটা মানে একজন টিচার সে একটা ক্লাসের মধ্যে একজন অর্গানাইজার হিসেবে থাকে। হচ্ছে যেমন উদাহরণস্বরূপ এখানে বলছে হারমার অ্যাডভাইস 3 লেভেলস অফ টিচিং। যেমন হারমারের কাছে এখানে 4 লেভেল হবে। ওকে, যে হারমার বলছে একজন টিচারের চারটা ভূমিকা থাকে একটা ক্লাসরুমে যখন সে অর্গানাইজ করে। ফার্স্টে কি লেডিং, মানে সে স্টুডেন্টদেরকে লিড করে, সে যা বলে স্টুডেন্টরা তাই বলে বা করে বা শোনে, এরকম টাইপের। আর কি তাদেরকে হচ্ছে স্টুডেন্টদেরকে অনেক কিছু ডেমনস্ট্রেট করে, দিক নির্দেশনা দেয় 2 নাম্বার। 3 নাম্বার কি ইনিশিয়েট, তাদেরকেও বলতে মানে আগ্রহী বানায় আর কি, ওকে উদ্যোগী করে তোরা আর কি, ফিডব্যাক দেয়, ভুল ত্রুটি হলে সেগুলোর উপর ফিডব্যাক দেয়। এগুলোই মূলত একজন টিচার সে একটা ক্লাসরুমে করে থাকে। এরপর কি বলছে ক্লাসরুম সাপোর্টার। as classroom supporter the teachers work inside classroom to help others implement new ideas, often by demonstrating a lesson, co-teaching or observing and giving feedback। মানে একটা ক্লাসরুমের মধ্যে স্টুডেন্টের যত যা প্রয়োজন আছে আর কি, ওকে, সবকিছুর ক্ষেত্রে টিচার সাপোর্ট করে। যেমন এখানে বলছে যে নিউ আইডিয়া গুলো ইমপ্লিমেন্ট বা বাস্তবায়ন করতে হেল্প করে, অথবা কোনো একটা লেসন তাদেরকে দেখিয়ে দেয় বা শিখিয়ে দেয়। কো টিচিং বলতে যে তারা স্টুডেন্টদের সাথে মানে হচ্ছে অংশগ্রহণ করে এরকম টাইপের আর কি, ওকে, এবং তারা সবকিছু অবজার্ভ করে এবং সেই অনুসারে ফিডব্যাক দেয়। তার মানে এখানে টোটালি ক্লাসরুমের সাপোর্টার থাকে টিচাররা। আর একটা লার্নিং ফ্যাসিলিটেটর, মানে স্টুডেন্ট যেন ভালো মতো শিখতে পারে সেই শেখাটাকে তারা ফ্যাসিলিটেট করে বা বৃদ্ধি করে আর কি। যে ফ্যাসিলিটেটিং প্রফেশনাল লার্নিং অপরচুনিটিস অ্যামং স্টাফ মেম্বারস ইজ অ্যানাদার রোল ফর টিচার্স। আচ্ছা, স্টাফ মেম্বার বলতে ইন্ডিকেট করা হচ্ছে স্টুডেন্টদের কথা। এই স্টুডেন্টদের মধ্যে লার্নিংটা আরো বেশি যেন তারা সুযোগ সুবিধা পায় শেখার ক্ষেত্রে, সেটাকে ফ্যাসিলিটেট করা বা বৃদ্ধি করা টিচারদের দায়িত্ব। When teachers learn with and from one another, they can focus on what most directly improve student learning। যেমন এখানে বলছে যে একজন টিচার অন্য টিচারের কাছ থেকে মানে হচ্ছে শিখতে পারে বা আলাপ আলোচনা করতে পারে যে কোন বিষয়ে হচ্ছে বা কিভাবে শেখালে তাদের স্টুডেন্টরা বেশি উপকৃত হবে বা ইমপ্রুভ করতে পারবে। ওকে, তার মানে একজন টিচারের অন্যতম ভূমিকা হচ্ছে কি সবকিছু ফ্যাসিলিটেট করে স্টুডেন্ট যেন ভালো মতো শিখতে পারে, সে ভালো মতো শেখার জন্য যা যা করা দরকার সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে ক্রিয়েট করে দেয় আর কি। টিচার as পার্টিসিপেন্ট, তারা কখন অংশগ্রহণ করে কিন্তু। ইন ভিউ অফ হার্মার, হার্মার বলতে একজন ভাষাবিজ্ঞানীর নাম। টিচার শুড টেক পার্ট উইথ লার্নার্স ইন দ্যাট অ্যাক্টিভিটিস টু such as contributing themselves and progress the environment in class। মানে একটা ক্লাসের যে এনভায়রনমেন্ট অনুসারে যা যা দরকার সেভাবে টিচার কন্ট্রিবিউট করে আর কি বিভিন্ন অ্যাক্টিভিটির ক্ষেত্রে। তার মানে সেখানে একজন পার্টিসিপেন্ট বা অংশগ্রহণকারী আর কি। টিচার কি এনার্গাইজার, ওকে, বা এনার্জাইজারও বলে আর কি, যে টিচাররা তারা এনার্জি দেয়। এনার্জি দেয় বলতে হচ্ছে যে তার স্টুডেন্টদেরকে উৎসাহী করে তোলে। যে দিস রোল of teacher is to inspire learner to take part or make advices regarding the way the learner may advance in an activity। মানে তারা যখন অ্যাক্টিভিটি করার ক্ষেত্রে অ্যাডভান্স হতে পারে সেই ক্ষেত্রে টিচার যে হচ্ছে তাদেরকে ইন্সপিরেশন দেয়। তার মানে তারা এখানে এনার্জাইজার আর কি, ওকে, বা তারা স্টুডেন্টদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে তারা শিখতে আগ্রহী করে তোলে। আর কি টিচার ইনভেস্টিগেটর, সে ক্লাসরুমে কি হচ্ছে না সেগুলো ইনভেস্টিগেট করে। যে দিস রোল অফ টিচার ইজ কোয়াইট এক্সটেন্সিভ, মানে এই ইনভেস্টিগেটরের মধ্যে অনেক কিছু আছে বা অনেক অনেক যে ভূমিকা আছে আর কি, ওকে, বা হচ্ছে মানে
ইনভেস্টিগেটর বলতে যে শুধুমাত্র তদন্ত করা তাই না, সবকিছু দেখা শোনা পরিচালনা করা, এটা মানে অনেক, এইটার যে যে পরিধিটা অনেক বিস্তৃত বা ব্যাপক, এই জন্য বলছে যে এইটা একটু এক্সটেন্সিভ বা অনেক বড় টাইপের আর কি এইটার মিনিংটা। যে দে হ্যাভ টু টেস্ট এভরিথিং দ্যাট টেক্স প্লেস ইন ক্লাস, একটা ক্লাস যা হয় না এগুলো সবকিছু তাদেরকে মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করতে হবে, টেস্ট করতে হবে, জাজ করতে হয়। এন্ড ইনকোয়ার হুইচ অ্যাক্টিভিটি ইজ ফ্রুটফুল উইথ দ্যাট স্টুডেন্ট, এবং তাদেরকে এটাও ইনকোয়ারি করতে হবে যে তাদের স্টুডেন্টদের কাছে কোনটা ফ্রুটফুল বা ফলপ্রসূ, মানে স্টুডেন্ট যেন ভালো মতো শিখতে পারে সেই জন্য কোনটা কোনটা লাগবে না লাগবে। এন্ড হোয়াট মেথোডোলজি অর টিচিং অর টেকনিক শুড বি ইগনোরড ইন দ্য নেক্সট ক্লাস, এবং কোন টেকনিক গুলো আগামীকাল ফলো করা হবে বা ইগনোর করা হবে, এগুলো সবকিছু তারা ইনভেস্টিগেট করে। they also have to judge themselves to attain more professional development, এছাড়া তাদের মাঝে মাঝে নিজেদেরকেও জাজ করতে হয় যে তাদের মধ্যে প্রফেশনাল মানে কথা প্রফেশনালিজম আছে কিনা, যে তারা স্টুডেন্টদেরকে শেখাইতে সক্ষম এরকম। with a view to fulfilling all these roles teacher require regular time together to discuss, মানে বলছে এই সমস্ত জিনিস ফুলফিল করতে হলে বা এই সমস্ত প্রত্যেকটা বৈশিষ্ট্য টিচারের মধ্যে থাকতে হলে অবশ্যই তাকে রেগুলার ডিসকাস করতে হবে স্টুডেন্টদের সাথে, ইন্সপায়ার করতে হবে, কম্পেয়ার কনসেপ্ট মানে যে হচ্ছে যে কি বলে যে বিভিন্ন ধারণা এগুলি স্টুডেন্টের কাছে শেয়ার করতে হবে, কম্পেয়ার করতে হবে যে এরকম এটা এরকম এরকম ভাবে, যে হুইচ থিং when things do not go as hoped and establish cooperation between classroom, এবং যদি সে মনে করে যে এই জিনিসটা আসলে এভাবে হচ্ছে না তাহলে সে স্টুডেন্টের সাথে কোঅপারেট করবে। এই সমস্ত বৈশিষ্ট্য মেনটেন করলে একজন টিচার সে আসলে স্টুডেন্টকে ভালো মতো শেখাইতে পারে। তো এই হচ্ছে একজন টিচারের কোন কোন রোল একটা ক্লাসরুমের মধ্যে থাকে। এখানে একটা সমস্যা আছে, যে কয়জন আছেন টিচার রোল গুলা কি কি একটা ক্লাসরুমের মধ্যে? ভাইয়া সমস্যা নেই। ওকে, তো আমরা পার্ট এতে চলে যাই। পার্ট এ কি আপনারা একটু দেখছিলেন? জি ভাই। সেট সাজেশন থেকে দেখছি কিন্তু অনেক কঠিন লাগছে আমার কাছে। অনেক কঠিন লাগছে, কে ফাতিমা নাকি? আচ্ছা এটা আমি দেখি, BRIF, অনেক কঠিন লাগছে, তার মানে কি একেবারে এক একটা মানে ওয়ার্ড বাই ওয়ার্ড করাবো নাকি হচ্ছে আপনাদের সমস্যা বলি জাস্ট, কোনটা করলে ভালো হয়? সমস্যা দেখলেই হয়ে যাবে। হ্যাঁ সমস্যাগুলো, কারণ এখানে অনেকগুলো আছে আপনার থার্ড ইয়ার অলরেডি পড়ে আসছেন, ওকে অনেকগুলা পার্ট বিসিএ তে আপনারা সলভ করছেন, সুতরাং মনে হয় না ওগুলা পড়াই সময় নষ্ট করা ঠিক হবে। আচ্ছা যাই হোক, তো আমরা আপনাদেরকে যাদের কাছে সেট সাজেশন আছে ওপেন করেন, দেখেন ফার্স্ট পেজে মানে কার কোনটাতে সমস্যা আছে। ফার্স্ট পেজ মানে 440 পেজে কার কোনটাতে সমস্যা আছে? 8 নাম্বারটা। 1 নাম্বার 8 8 8, হোয়াট ইজ অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক? ওকে, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক কি আমরা পড়লে যে অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি আর কি, মানে একেবারে উঁচু লেভেলের যেখানে সায়েন্টিফিক বিভিন্ন ডিসকভারি থাকে ওইরকম টাইপের। যে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক ইজ এ ব্রাঞ্চ অফ ল্যাঙ্গুয়েজ, এটা ভাষা বিজ্ঞানের একটা শাখা বা ভাষা একটা শাখা। স্টাডি কনসার্ন, এবং যেটা মানে যেখানে বিচার বিবেচনা করা হয় বা আলোচনা করে কিনা উইথ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সেকেন্ড এন্ড ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং এন্ড লার্নিং, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখতে পারে সেটাকে সায়েন্টিফিক্যালি যে মানে ভাষা বিজ্ঞানে যে শাখায় আলাপ আলোচনা করে ওটাকে বলা হয় অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। আর কোনটা? এটা কি এভাবে লেখা লাগবে? না, এটাকে লিখতে পারেন যে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক ইজ এ ব্রাঞ্চ ইন হুইচ অথবা হয়ার হচ্ছে হয়ার লিঙ্গুইস্টিক্স অথবা ল্যাঙ্গুয়েজ ইজ স্টাডিড, না এরকম ভাবে হচ্ছে লিখলে হবে না, এরকম ভাবে লিখতে পারেন যে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ল্যাঙ্গুয়েজ, এটা ভাষা একটা শাখা, এরপরে হচ্ছে দ্যাট হচ্ছে ডিসকাসেস সায়েন্টিফিক দ্যাট ডিসকাসেস দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সেকেন্ড এন্ড ফরেন ল্যাঙ্গুয়েজ, এভাবে লিখতে পারেন যে যেটা কিনা আলাপ আলোচনা করে কি সেকেন্ড এবং ফরেন ল্যাঙ্গুয়েজ কিভাবে সায়েন্টিফিক্যালি। তার মানে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক ইজ এ ব্রাঞ্চ অফ ল্যাঙ্গুয়েজ দ্যাট ডিসকাসেস দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সেকেন্ড এন্ড ফরেন ল্যাঙ্গুয়েজ, সেটা ভাবে লিখতে পারেন জুস। আর কোনটা? আমার এর পরের পেজের 9 নাম্বার। 9 নাম্বার, ওকে হ্যাঁ 5 নাম্বারও পরের পেজে। 5 নাম্বার, আচ্ছা 5 নাম্বার 9 নাম্বার। 5 নাম্বার কি বলছে, হোয়াট ইজ মিন বাই হাইপোথিসিস টেস্টিং? হাইপোথিসিস টেস্টিং বলতে তুমি কি বোঝো? তো বলছে hypothesis testing refers to learners efforts or to testing the use of target language by modifying the mistakes। আচ্ছা ভেঙে বলি যে hypothesis testing refers to learners effort, লার্নারের যে এফোর্টটা বা প্রচেষ্টাটা কি টু টেস্টিং দ্য ইউজ অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ, কিভাবে সে টার্গেট ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারে।
বাই মডিফাইং দ্য মিস্টেকস, এবং ভুলগুলো মডিফাই করার মাধ্যমে দে হ্যাভ মেড টু প্রডিউস মিনিংফুল আটারেন্সেস। তার মানে হাইপোথিসিস টেস্টিং দ্বারা বোঝায় একজন লার্নার সে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করার ক্ষেত্রে মিস্টেক গুলা মানে ভুলগুলো মডিফাই করে করে কিভাবে ইউজ করতে পারে সেই ইফোর্টটাকে বলা হয় হাইপোথিসিস টেস্টিং। উদাহরণস্বরূপ বলে যে সাপোজ আরশি আপনি হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান, তো সেটাকে আপনি যতটা মিস্টেক উপেক্ষা করে ইউজ করতে পারে আগ্রহটা বা ইফোর্টটাকে বলা হবে আপনার হাইপোথিসিস টেস্টিং। ওকে, মানে আপনাকে যে শেখানো হয়েছে সেটাকে আপনি টেস্ট করবেন, অবশ্যই যেন ভুল ত্রুটি উপেক্ষা করা যায়। আর কোনটা 9 নাম্বারটা, হোয়াট ইজ ক্রিটিক্যাল পিরিয়ড ইন ল্যাঙ্গুয়েজ ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ বাই চিলড্রেন, এটা আমরা পার্ট বিতে পড়ছি। এখানে বলছি ক্রিটিক্যাল পিরিয়ড বলতে কি বোঝো। ক্রিটিক্যাল পিরিয়ড হচ্ছে এমন একটা সময় যে সময়টাতে আমরা ল্যাঙ্গুয়েজটা বেশি ইজিলি শিখতে পারি বা সহজে শিখতে পারি। যেমন 10 কি হচ্ছে মনে করেন 2 বছর থেকে বা এক কথা জন্মলগ্ন থেকে শুরু করে 20-25 বছর বয়স পর্যন্ত আমরা ল্যাঙ্গুয়েজটা খুব দ্রুত শিখতে পারি, বাট এর পরবর্তীতে আর দ্রুত শিখতে পারি না। ওই যে পিরিয়ডে দ্রুত শিখতে পারি ওটাকে বলা হয় ক্রিটিক্যাল পিরিয়ড। যে ক্রিটিক্যাল পিরিয়ড ইজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি হুইচ স্টেজ দ্যাট চিলড্রেন ক্যান লার্ন এ ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ফিউ ইয়ার্স অফ দেয়ার লাইফ ভেরি ইজিলি। যে সময়টাতে বাচ্চারা তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ল্যাঙ্গুয়েজ খুব সহজে শিখতে পারে। বাট আপনার পিউবার্টি কিন্তু যখন তাদের, আচ্ছা পিউবার্টি শব্দ মানে এমনিতে বলতে কি কুমারিত্ব বা কৌমার্য, মানে এখানে ইন্ডিকেট করা হয়েছে যে ওটা কি বলে মানে বয়ঃসন্ধিকার মতো টাইপের কিছু আর কি, মানে ওই সময়টা আর কি। ওকে, সেই হচ্ছে 20 থেকে 25 বছরের মতো এই সময়টার পরে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন রেটস স্টার্ট ড্রপিং, মানে ভাষা শেখার যে রেট বা মাত্রা আস্তে আস্তে কমে যায়। এন্ড পিপল হ্যাভ হার্ড টাইমস টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ আফটার 19, মানে এখানে যেমন ওরা বয়স উল্লেখ করেছে যে 19 বছর বয়সে, মানে এটা নিয়ে অনেক কত পার্থক্য আছে। ওকে, যে স্পেশালি কত বয়স আমরা ভালো ধরে দেখি কি 20-25 বছর পর্যন্ত এটা সহজ হয়, এর পরবর্তীতে আর এরকম সহজ হয় না। আমাদের শিখতে হলে মানে অনেক সময় আমরা ভুলে যাই বা মনে থাকে না, এরকম অনেক সমস্যা ফেস করতে হয়। আর কোনটা ভাইয়া এই চ্যাপ্টারের 3 নাম্বারটা হোয়াট ইজ এটা একটু অ্যাকালটারেশন? ডিফিকাল্ট বলে। কি ওইটা আগে হচ্ছে এক একটা সলভ করি। আগে বলছি অ্যাকুলটারেশন। হোয়াট ইজ অ্যাকুলটারেশন? অ্যাকুলটারেশন একটা থিওরি। ওকে, বলছে অ্যাকুলটারেশন রেফার্স টু অ্যাডপ্টিং দ্য কালচারাল হ্যাবিটস অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ স্পিকারস অ্যাজ ফুড এন্ড ক্লোথিং টু অ্যাটেইন দ্য অপটিমাল সাকসেস। মানে এখানে বলতে যে আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজ শিখবো তখন আমরা ওই ল্যাঙ্গুয়েজের মানে যারা ইউজ করে তাদের যে আচার আচরণ এগুলো শিখবো, শেখার মাধ্যমে আমরা ল্যাঙ্গুয়েজটা সহজে শিখতে পারবো। ওই থিওরিটাকে বলে অ্যাকুলটারেশন থিওরি অফ ল্যাঙ্গুয়েজ ভাইয়া। জি ভাই। আর কোনটা এরপরে যেন কি কোনটা বললেন? 9 নাম্বারটা ইজি করে বলতে বলছি। 9 নাম্বারটা ইজি করে বলতে বলছেন। 9 নাম্বারটা ভাবে দেখতে পারেন যে ক্রিটিক্যাল পিরিয়ড ইজ এ পিরিয়ড ইন হুইচ, যেটা এমন একটা সময় যে সময় চিলড্রেন ক্যান লার্ন এ ল্যাঙ্গুয়েজ ভেরি ইজিলি, যে বাচ্চারা তাদের মানে ল্যাঙ্গুয়েজটা সহজে হচ্ছে শিখতে পারে। বাট আফটার পিউবার্টি কিন্তু অল্প কিছু সময় পরে বা মানে নির্দিষ্ট একটা সময় পরে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন রেটস স্টার্ট ড্রপিং, যে তাদের ভাষা শেখার মাত্রাটা কমে যায়। এইভাবে লিখতে পারেন। আচ্ছা, এই পেজে আর কোনো সমস্যা আছে কারো? মনে হয় নাই। এরপরে 42 পেজে বলেন, 442 পেজে ভাইয়া 13 নাম্বারটা। 13 নাম্বারটা হোয়াট ইজ প্রাগমেটিক্স। ভাই এটা তো জিজ্ঞেস করাটা ঠিক নয় অন্তপক্ষে পুষ্পা, আপনারা তো থার্ড ইয়ার এগুলো বহুত পড়ছেন। প্রাগমেটিক্স কি, সিমেন্টিক্স, প্রাগমেটিক্স আমি তো আপনাদের অনেক পড়াইছি, অর্থতত্ত্ব। ওকে, মানে সিমেন্টিক্স হচ্ছে যে যেখানে কনটেক্সট ছাড়া অর্থ নিয়ে আলোচনা করার, আর প্রাগমেটিক্স কি কনটেক্সট সহকারে অর্থ নিয়ে আলাপ আলোচনা করা হয়। যে প্রাগমেটিক্স রেফার্স টু দ্য কনটেক্সচুয়াল মিনিং অফ ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন। একেবারে সহজ এটা ভাইয়া। জি ভাইয়া, এবার এটা আসছিল থার্ড ইয়ারে। আচ্ছা ওকে, এরপরে এই পেজে আর কোনটাতে সমস্যা? হ্যাঁ, 2 নাম্বার। 2 নাম্বার i+1, এটা আমরা পড়েছি। i+1 কি, i মানে ইনপুট আর 1 মানে এক লেভেল, মানে আপনাকে আজকে যা শেখানো হবে কালকে আরেক লেভেল বাড়িয়ে শেখানো হবে, তাহলে আপনার ডেভেলপমেন্ট হবে। আজকে এবিসি কালকে ডিইএফ, এরকম ভাবে। আর কোনটা? এটার 5 নাম্বারটা 5 নাম্বারটা হোয়াট ইজ স্ক্যাফোল্ডিং? স্ক্যাফোল্ডিং কি? স্ক্যাফোল্ডিং রেফার্স টু দ্য অ্যাসিস্ট্যান্স ফ্রম অ্যান এক্সপার্ট টু হেল্প লার্নার্স রিচ নেক্সট লেভেল। মানে সাপোজ ধরেন যে আপনি
এ থেকে জেড পর্যন্ত সবগুলা জানেন না, আপনি হচ্ছে মনে করেন যে অর্ধেক জানেন, ফার্স্ট 13টা জানেন, ওকে, যে কে এল এম পর্যন্ত জানেন, তো আপনি একজন এক্সপার্টের সাহায্য নিলেন যাতে করে আপনি নেক্সট বাকিগুলো শিখতে পারেন, মানে নেক্সট লেভেলে যেতে পারেন। এই জন্য থেকে মানে একজন এক্সপার্টের সাহায্য নিয়ে এটাকে বলা স্ক্যাফোল্ডিং। ভাইয়া এক্সপার্ট বলতে কি কোনো রিসার্চ বা কোনো মানুষ? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যে হচ্ছে কোনো টিচারের কাছ থেকে শিখতে পারেন বা আপনার কোনো সহযোগীর কাছ থেকে শিখতে পারেন, যার কাছ থেকে, মানে এক কথা আপনার যে হচ্ছে একটু বেশি বুঝবে তার কাছ থেকে আপনি মানে ওইগুলা শিখতে পারেন যাতে করে আপনি নেক্সট বা পরবর্তী যেটা আছে এটা ডেভেলপ করতে পারেন। এটা তো গেট হেল্প ফ্রম অ্যান এক্সপার্ট এভাবে লেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, মানে এখানে মেইন কথা হচ্ছে এক্সপার্টের কাছ থেকে হেল্প না, এরপর আপনি যেভাবে লেখেন কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। এরপরে আর কোনটা? এর পরের পেজে 2 নাম্বার। পরের পেজে 2 নাম্বার, হোয়াট ইজ অ্যাপ্রোচ ইন ল্যাঙ্গুয়েজ টিচিং? অ্যাপ্রোচ কি, এটা আমরা পার্ট এতেও পড়েছি, না পার্ট সি তে পড়ছি, পার্ট বি তে পড়ছি, যে কি অ্যান অ্যাপ্রোচ ইজ এ সেট অফ কোরিলেটিভ অ্যাজুমশন, মানে এটা কিছু নিয়ম কানুন, ওকে, মানে একটার সাথে আরেকটা কানেক্টেড, এরকম কিছু নিয়ম কানুন, ডিলিং উইথ দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এন্ড লার্নিং, যেগুলো ডিল করে কি নিয়ে, ভাষা কিভাবে শেখা হয় বা শেখানো হয়। তার মানে আমরা হচ্ছে বলতে পারি কি, সাপোজ আমরা এখান থেকে ঢাকা যাব, ওকে, তো ঢাকা যাওয়ার এই যে হচ্ছে কি, মনে করেন আমি গাজীপুর দিয়েও যেতে পারি বা হচ্ছে পাবনা, ভাঙাটাঙ্গা এইভাবে ঘুরেও চাইতে পারি। তো আমরা কোন ভাবে যাব ওইগুলো হচ্ছে এক একটা অ্যাপ্রোচ, যেভাবেও যেতে পারি এভাবেও যেতে পারি আর কি, এরকম টাইপের। মানে ভাষা আমরা যেভাবে শিখি সেইগুলো শেখার ক্ষেত্রে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য ফলো করে থাকি, এবং সেই বৈশিষ্ট্যগুলো একটার সাথে আরেকটা রিলেটেড থাকে, এরকম বৈশিষ্ট্য বলে কি একসাথে অ্যাপ্রোচ বলা হয়। আর কোনটা? আমার কথা কি শোনা যাচ্ছে না? শোনা তো যাওয়ার কথা মনে হয়। এই পেজ আর নাই। আচ্ছা, এই পেজ আর নাই, ওকে। এরপর হচ্ছে 40 পেজে বলেন ভাইয়া। আচ্ছা, মানে হচ্ছে সমস্যা নেই, অনেকে হয়তো আজকে পড়ে আসে নাই, সমস্যা নেই, আপনারা 1-2 বার মানে পড়েন আর কি, ওকে। যদি মনে হয় যে না এটা আমি নিজে পড়লে পারবো না, সেটা আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আর যদি মনে হয় যে না এটা আমি পারবো, তাহলে সমস্যা নেই, স্কিপ করেন, তাহলে আমি হচ্ছে একটার পর একটা মানে অন্যটাতে চলে যাই। ভাইয়া অঙ্কিত জিপিএ আছে না, ওইটা শুধু হচ্ছে গ্রামার, ট্রান্সলেশন, মেথড এইটুকু লিখলে হবে নাকি না না, ওইখানে পুরোটুকু দিতে হবে? আরেকটু মেনশন করতে হবে যে এটা বেশি ফোকাস করে গ্রামাটিক্যাল রুলস এর উপরে, এতটুকু মেনশন করতে হবে যে জিটিএম মিন্স গ্রামার ট্রান্সলেশন মেথড হুইচ ইজ বেসিকলি ফোকাসড অন গ্রামাটিক্যাল রুল, যেটা মানে বেসিকলি বা জেনারেলি ফোকাস করা হয় ব্যাকরণগত রুলস এর উপরে, এইভাবে লিখতে পারেন। হ্যাঁ, হোয়াট ইজ জিটিএম আর এইম অফ জিটিএম দুইটা প্রায় একই না? একই একই। ও, এইম, না না ভাই, এইম তো আলাদা জিনিস। এইম হচ্ছে জিটিএম আপনি কেন ফলো করবেন, সেটা লক্ষ্যটা কি, জিটিএম এর লক্ষ্য হয় কোনটা, যেমন যে ভাষাটা আপনি শিখবেন সেই ভাষায় ব্যাকরণগত বিষয় স্কিল হওয়া, সেই ভাষার সাহিত্যকর্ম পড়া, এগুলো হচ্ছে ওইটা লক্ষ্য বা উদ্দেশ্য হয়, ওকে। গোল আর কি। হ্যাঁ, গোল মানে উদ্দেশ্য, আপনি কেন জিটিএম ফলো করতেছেন তাই। এই যে দেখেন এখানে লেখা আছে মনে হয় যে the aims of the grammar translation method are to enable the student to read a literature, এরপর বলছে কি মেমোরাইজ হচ্ছে গ্রামার রুলস এন্ড ভোকাবুলারি ইটিসি। আচ্ছা, তারপরে দেখেন ভাইয়া এই পেজের 12 নম্বর। এই পেজের 12 নম্বর, হোয়াট ইজ ডিডাকটিভ টিচিং অফ গ্রামার, যে গ্রামার শেখার ডিডাকটিভ টিচিংটা কি, তো বলছে ইজ অ্যান ইন্ডাকটিভ অ্যাপ্রোচ ইনভলভস দ্য লার্নার্স ডিটেক্টিং অর নোটিসিং প্যাটার্নস এন্ড ওয়ার্কিং আউট এ রুল ফর, সেখানে ভালো মতো লেখা নাই আর কি, ওকে। এটা হচ্ছে ওইটা আমার কাছে আরেকটা বই আছে, ওইখান থেকে আমি ছবি তুলে দিই।
it current show that GTM না tract method deductive deductive teaching of grammar টিবিএলটি টা বলিয়েন কোনটা টিবিএলটি আচ্ছা ওয়েট হোয়াট ইজ টিবিএলটি ওয়েট এটা একটু খুঁজে লই interaction best culture 448 পেজ ওয়েট এটা একটু আগে করে দিই দেখি এই বই সহজ করে লেখা আছে কিনা তাহলে আমি বানিয়ে একটা লিখে দেওয়া ওকে নিজের মতো করে competence CLT আচ্ছা এখানে পাচ্ছি না ওইরকম ওকে বাট আমি আমার মতো করে একটা লিখে দিই deductive teaching result এখানে নাই wait deductive teaching না ওইটা তো 2019 সালের ওই তো আমাদের হচ্ছে হ্যান্ড নোট বুকেই তো লেখা আছে নোট আমার সামনে তো বইও নাই আচ্ছা দেখি আমি 2019 সালের কোশ্চেন আছে সালে নেই তো ভাইয়া, কয় নাম্বার ভাইয়া এখানে তো নেই। উনি কোনটা বলতেছেন? এখানে নাই এটা 2012 সালে আসছে ওখানে লেখা দেখি কিন্তু 12 সালের আনসার কি আছে 13 নাই এখানে আচ্ছা দরকার আমি ওটা পরবর্তীতে বই থেকে খুঁজে লিখে দেব ওকে জি আচ্ছা। আমরা অন্যটায় যাই আপাতত হুম এরপর একটা হচ্ছে কে যেন কোনটা বলে টিবিএলটি টিবিএলটি হচ্ছে কি টেস্ট বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং যেখানে আমাদেরকে টাস্কের মাধ্যমে ইংরেজি শেখানো হয় এটা কয় নাম্বার পেজে আছে এটা তো অনেক পরে আছে নাকি এর আগে টিবিএলটি কি যেন কি বলছে এটা অনেক পরে আছে আচ্ছা পরে আছে তাহলে হচ্ছে এই এর আগে যেগুলো আছে আগে আপাতত ওইগুলো সলভ করি সামনেটা আসতে থাকুক কি কিছু আমি দিচ্ছেন 2019 সালে কই নাই তো 19 সালে আছে হোয়াট ইজ পিপিপি অ্যাপ্রোচ আছে আর বলছে গোল অফ গ্রামার ট্রান্সলেশন মেথড এটা না তো আচ্ছা যাই হোক 444 পেজে আর কোনো সমস্যা আছে কি এরপরে 445 পেজে দেখেন এটা তো সমস্যা আছে কিনা
না ভাই, এরপর 46, 47, 47, ভাইয়া হ্যাঁ ভাইয়া। 47 এর মধ্যে ন্যাচারাল অ্যাপ্রোচের হোয়াট ইজ দ্য এইম অফ দ্য ন্যাচারাল অ্যাপ্রোচ? আচ্ছা, তো বলতে যে ন্যাচারাল অ্যাপ্রোচ এইম বা লক্ষ্য কি, তো বলছে যে it aims to foster naturalistic language acquisition in a classroom setting and it emphasizes communication, মানে আমরা যেন একটা ক্লাসরুমের মধ্যে ল্যাঙ্গুয়েজটা ন্যাচারালি অ্যাকোয়ার করতে পারি, ওকে, মানে এটা যেন লালন করতে পারি। লালন করা বলতে এখানে ফস্টার দ্বারা বোঝানো তো লালন পালন করা, এখানে শেখা ইন্ডিকেট করেছে, মানে আমরা যেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা শিখতে পারি যে কোনো একটা ক্লাসরুমের মধ্যে, এবং এটা বেশি গুরুত্ব দেয় কোনটার উপর, কমিউনিকেশন বা একে অপরের সাথে আলাপ আলোচনার প্রতি। এটাকে বলা হয় ন্যাচারাল অ্যাপ্রোচের এইম, মানে তার মানে ন্যাচারাল অ্যাপ্রোচটা আমরা কেন শিখি, যাতে করে আমরা ল্যাঙ্গুয়েজটা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারি, ওকে। সুতরাং ফার্স্টে হচ্ছে আমাদের ক্লাসরুমে এটা ন্যাচারালি শিখতে হবে, এবং যাতে করে আমরা এটা কমিউনিকেট করতে পারি সেটা ইউজ করি। এটা হচ্ছে কি, মানে আমরা ন্যাচারাল অ্যাপ্রোচ কেন শিখবো বা সেটা লক্ষ্য বা উদ্দেশ্যটা কি। এটা আপনার জি ভাই। মতো করে বলে দেন। এটা আমার মতে করে এটা তো সহজ লেখা আছে যে ন্যাচারাল কি, দ্য এইম অফ দ্য ন্যাচারাল অ্যাপ্রোচ ইজ ইজ টু অ্যাকোয়ার, না ইজ টু অ্যাকোয়ার না, ইজ টু লার্ন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ওটা আমি লিখে দিই, এরকম ভাবে বলে বলে হবে না। The aim of natural approach, the aim of NAT or natural approach is to learn the language, language naturally, NAT or naturally, and to communicate, CWUNI, communicate with others. দেখেন আপনাদের মেসেঞ্জার গ্রুপে লিখে দিয়েছে দ্য এইম অফ ন্যাচারাল অ্যাপ্রোচ ইজ টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি, যাতে করে আমরা ল্যাঙ্গুয়েজটা ন্যাচারালি লার্ন করতে পারি, এন্ড টু কমিউনিকেট ইট উইথ আদার্স, এবং অন্যদের সাথে যেন এটা আমরা কমিউনিকেট করতে পারি। এটা হচ্ছে ন্যাচারাল অ্যাপ্রোচের মেইন লক্ষ্য বা উদ্দেশ্য। যায় না এখনো, সেন্ড হচ্ছে, ওয়েট করেন। আচ্ছা, এর এর পরবর্তীতে আর কোনটা সমস্যা আছে 2 নম্বরের পরে? আমার 446-এর 1 নাম্বারটাতে একটু সমস্যা ছিল। 446 কমিউনিকেটিভ এর, কম্পিটেন্স এটার মানেটা কি? আচ্ছা, কম্পিটেন্স মানে দক্ষতা, কমিউনিকেটিভ মানে হচ্ছে কমিউনিকেশন, তার মানে আপনার কমিউনিকেশন বা কথাবার্তা বলার যে দক্ষতা, এটাকে বলা হয় হচ্ছে কমিউনিকেটিভ কি কম্পিটেন্স। এটা কত পেজে আছে? 46 পেজে কমিউনিকেটিভ কম্পিটেন্স, যে ডেলস না, এটা না, যে কমিউনিকেটিভ কম্পিটেন্স টিচিং মিন্স টিচিং ল্যাঙ্গুয়েজ থ্রু ইন্টারাকশন ফর দ্য পারপাস অফ ইফেক্টিভ কমিউনিকেশন, মানে আপনি যেন ভালো মতো ইফেক্টিভলি কমিউনিকেট করতে পারেন, ওকে। সুতরাং সেই মেথডটাকে বলা হয় কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং আর কি। আর কমিউনিকেটিভ নলেজ দ্বারা, সরি, কমিউনিকেটিভ কম্পিটেন্স দ্বারা বোঝায় আপনার কমিউনিকেশনের যে স্কিল বা দক্ষতাটা আছে। আর কোনো সমস্যা আছে? ভাইয়া কিন্তু বলছে থ্রো ইন্টারেকশন ফর দ্য পারপোজ অফ থ্রো ইন্টারেকশন মানে? থ্রু ইন্টারাকশন মানে তো হচ্ছে কথাবার্তা বলা বা যোগাযোগ করা, মানে হচ্ছে জি আপনি ভাইয়া। কথাবার্তা বলার মাধ্যমে স্কিল ডেভেলপ করবেন, তাই যে থ্রু ইন্টারাকশন ফর দ্য পারপাস অফ ইফেক্টিভ কমিউনিকেশন, মানে আপনার এবং যার সাথে আপনি কথা বলবেন তার সাথে যেন দুইজনের একটা ভালো, একটা পারফেক্ট ইফেক্টিভ কমিউনিকেশন হয়, এই জন্য আপনি একে অপরের সাথে কমিউনিকেট করবেন, ওকে। তো সেজন্য অবশ্যই আপনাদের দক্ষতা লাগবে, সেই দক্ষতাটাকে বলা হয় কমিউনিকেটিভ কম্পিটেন্স, এবং সেটাকে ইউজ করাটাই হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, ওকে। জি আর কোনটাতে সমস্যা? সেটা এভাবে লেখা যাবে না? তো ইন্টারাকশন টু লার্ন ইফেক্টিভ কমিউনিকেশন। হ্যাঁ, সমস্যা নাই, লিখতে পারেন। মানে মেইন কথাটাই হচ্ছে যে ইন্টারাক্ট করা, ওকে, বা কমিউনিকেট করা। এরপরে হচ্ছে 47 পেজে 48 পেজ জিজ্ঞেস করছেন কি হোয়াট ইজ টিবিএলটি। টিবিএলটি কি? টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, তার মানে আমরা ল্যাঙ্গুয়েজটা শিখবো টাস্ক বেসড, মানে আমরা কাজের সাপেক্ষে ল্যাঙ্গুয়েজ শিখবো, কাজ করার মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শিখবো, এটাকে বলা হয় টিবিএলটি। যে টিবিএলটি যে ক্লাসরুম অ্যাক্টিভিটি দ্যাট ফোকাসেস, এভাবে লিখবেন যে টিবিএলটি
is a method that focuses on meaning through which learner understand and produce the target language while performing a set of steps। মানে সে যখন কিছু কাজকর্ম বা কিছু মানে স্টেপ ফলো করে এবং সেভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করে, এটাকে বলা হয় টিবিএলটি। আচ্ছা, ওগুলোর কিছু কিছু শুধু পূর্ণরূপ লিখলেই হবে না, এখানে তো 1 নম্বরের প্রশ্ন উত্তর। যদি আপনাকে পূর্ণরূপটা পূর্ণরূপ তো লিখতে বলে হোয়াট ইজ দা হচ্ছে ফুল ফর্ম অফ টিবিএলটি, তাইলে আপনি পূর্ণরূপ লিখবেন। এখানে বলছে হোয়াট ইজ টিবিএলটি, টিবিএলটি আপনাকে কিন্তু পূর্ণরূপ লিখতে বলেনি, আপনাকে বলছে টিবিএলটিটা কি সেইটা লিখতে। ওকে, আপনি চাইলে তাহলে ওই তো হ্যান্ড নোটবুকে তো আছে হোয়াট ইজ এসএলএ, ওখানে শুধু লেখা আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এতটুকুই লেখা আছে, আর তো কিছু লেখা নাই। চাইলে আপনি ওখানে আরেকটু অ্যাড করে দিবেন, তাহলে ভালো হবে আরো। যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে বুঝি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখা। ওকে, আচ্ছা, আচ্ছা আর কোনটা ভাইয়া সমস্যা? টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না এটা কি? কি কোনটা ভাইয়া? পুষ্পা, টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে তো ভাইয়া যে আপনি আমাদের যে কোনো নিজস্ব ল্যাঙ্গুয়েজ, ভাষা না পড়ে। টার্গেট জি ল্যাঙ্গুয়েজ ভাইয়া, বলতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরে, সেটা সেকেন্ড হোক, থার্ড হোক, ফোর্থ হোক, মানে আপনি যেটা শিখবেন ওটাই আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছাড়া। জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ, টিবিএলটি সহজ করে লেখা যাবে না? কোনটা? এই 2 নাম্বারটা যে টিবিএলটি। আচ্ছা, টিবিএলটি কে শর্ট করে লিখতে চান, বলতে পারেন যে টিবিএলটি মানে ফার্স্ট লিখবেন যে দ্য ফুল ফর্ম অফ টিবিএলটি টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং হুইচ ফোকাসেস অন ল্যাঙ্গুয়েজ লার্নিং অন দ্য বেসিস অফ কমপ্লিটিং এ টাস্ক। এভাবে যে একটা টাস্ক কিভাবে কমপ্লিট করতে হয় সেইটার উপরে ভিত্তি করে যে ভাষা শেখা, এই মেথড বা টেকনিকটাকে বলা হয় টিবিএলটি। এভাবে লিখতে পারেন, মানে আপনি আপনার মতো করে লিখবেন। মেইন কথাটাই হচ্ছে টাস্ক, মানে যে বিভিন্ন টাস্ক বা অ্যাক্টিভিটির উপর ফোকাস করবে, এটা ওইটা লিখে এর পরবর্তীতে আপনি আপনার মতো করে গোছাই টোছাই যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারেন, সমস্যা হবে না তাতে। ভাইয়া এখানে তো বলা যে ক্লাসরুম অ্যাক্টিভিটি, আমরা যদি ক্লাসরুম অ্যাক্টিভিটি না দিয়ে নরমালি বলি যে ইট ইজ এ অ্যাক্টিভিটি। সমস্যা নাই তাতে। ওকে, মানে যেহেতু আমরা মানে এই যে যে শিখি, এটা তো আমরা একটা ক্লাসরুমে শিখি মূলত, তাই না? আমরা তো আর হাটে বাজারে শিখি না। সুতরাং এই জন্য ওগুলো ইউজ করা হয় যে আপনি জাস্ট মেইন ওয়ার্ড এখানে হচ্ছে টাস্ক, এটা ইউজ করবেন, এর পরবর্তীতে আশেপাশে যা লিখেন মিনিংফুল হইলে হবে। জি ভাইয়া। ভাইয়া টাস্কের মধ্যে ছিল যে হোয়াট ইজ টাস্ক, তার মধ্যে ছিল যে ইন অর্ডার টু অ্যাচিভ এন আউটকাম, এই লাইনটা আসলে বুঝতে পারিনি। কোনটা? আচ্ছা দেখি, এ টাস্ক ইজ অ্যান অ্যাক্টিভিটি, যে টাস্ক হচ্ছে এক রকমের কাজ। হোয়ার দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজড বাই দ্য লার্নার ফর কমিউনিকেটিভ পারপাস, যেখানে একজন লার্নার সে টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য মানে এটাকে ইউজ করে থাকে। ইন অর্ডার টু অ্যাচিভ অ্যান আউটকাম, আচ্ছা আউটকাম বলতে ফলাফল, মানে সে একটা ফলাফল অর্জন করার লক্ষ্য এটাকে ইউজ করে থাকে। যেমন ওই যে আমরা ফলাফলকে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ ফলো করব। ওকে, এবং সেটা ফলো করে আমরা কি ইংরেজি শিখবো, তার মানে সেই শেখাটা হচ্ছে আমাদের ফলাফল, তার মানে সেই ফলাফলটা অর্জন করার জন্য আমরা মূলত এটা ইউজ করে থাকি। তাই বলছে যে used by the learner for a communicative purpose in order to achieve an outcome, সেজন্য একটা মানে আউটকামে বা একটা রেজাল্টে পৌঁছাতে পারে। আউটকামের জায়গায় যদি ভাইয়া যদি রেজাল্ট অ্যাচিভ এ লিখতে পারেন, ল্যাঙ্গুয়েজ। লার্নিং লিখতে পারেন, সমস্যা নাই। এভাবে লিখতে পারেন যে কি a task is an activity where the target language is used by the learner for a communicative purpose in order to achieve the linguistic ability লিখতে পারেন, অথবা আসিফ দা হচ্ছে কি লেখা যায় যে দ্য ডেভেলপমেন্ট অফ হিজ ল্যাঙ্গুয়েজ লার্নিং, এরকম মানে যা ইচ্ছা খুশি তাই লিখতে পারেন ওখানে। অ্যাট লিস্ট আপনার মানে রেজাল্ট টাইপের, যেহেতু এখানে আপনি ভাষা শিখতেছেন সেটা থাকলেই হলো। জি ভাইয়া। আর কোনটাতে সমস্যা আছে? সিচুয়েশনালের 1 নাম্বার। সিচুয়েশনাল মানে হোয়াট ইজ ওরাল অ্যাপ্রোচ, তাই? আচ্ছা, তো বলছে যে হ্যাঁ, এটা সিচুয়েশনাল সহজ করে আপনি বলুন। সংক্ষেপে আগে আগে আমি দেখি এখানে কি লেখা আছে। সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ অলসো নট ওরাল অ্যাপ্রোচ, ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড দ্যাট ফোকাস অন টিচিং ল্যাঙ্গুয়েজ থ্রু রিয়েল ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে লিখতে পারেন সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং অথবা ওরাল অ্যাপ্রোচ টিচিং ইজ এ মেথড, এই যে কি ইজ এ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড দ্যাট ফোকাস, যেটা ফোকাস করে কি অন টিচিং ল্যাঙ্গুয়েজ থ্রু রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশন, মানে দৈনন্দিন জীবনে বা মানে এক কথা বাস্তবিক নির্ভর যা কিছু আছে এগুলোর উপর ভিত্তি করে ল্যাঙ্গুয়েজ শেখানোটাই হচ্ছে কি সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং অথবা ওরাল অ্যাপ্রোচ। এই থেকে শুরু করে এই সিচুয়েশন পর্যন্ত লিখলে হয়ে যাবে। ফার্স্টে হচ্ছে ওরাল অ্যাপ্রোচ থাকলে ওরাল অ্যাপ্রোচ দিবেন, অথবা সিচুয়েশনাল এসএলডি থাকলে এসএলডি লিখবেন। আর কোনটা? এর পরেরটাও। পরেরটা হোয়াট ইজ পিপিপি অ্যাপ্রোচ। পিপিপি অ্যাপ্রোচ কি? পিপি মানে 3 রকমের পি। তো বলছে যে পিপিপি স্ট্যান্ড ফর প্রেজেন্টেশন, প্র্যাকটিস এন্ড প্রোডাকশন।
এতটুকু লিখলে হবে, আর লাগবে না, সমস্যা নাই। ভাইয়া সম্পূর্ণটা যদি বুঝিয়ে দিতেন। আচ্ছা, তো বলছে পিপিপি স্ট্যান্ডস ফর প্রেজেন্টেশন, মানে আমরা যেটা শিখতে যাব সেটাকে আমাদের সামনে প্রেজেন্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং আমরা সেটাকে প্রডিউস করব বা মানে সেটাকে আমরা উচ্চারণ করব। বলছে ইট ইজ রেফারেড অ্যাজ টু এ না টু অ্যাজ এ প্রসিডিওর, মনে করা এটা একটা মানে প্রসিডিওর বা নিয়ম কানুন, মডেল অথবা কোনো একটা মডেল বা প্যারাডিগাম। প্যারাডিগাম শব্দের অর্থ কি বৈশিষ্ট্য বোঝায়, ওকে, বা মানে কি হচ্ছে ধারা টারা, অর অ্যাপ্রোচ টু টিচিং ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্ট, যেভাবে মূলত শেখানো হয়, মানে কোন একটা ল্যাঙ্গুয়েজ শেখানোর একটা ধরন টরন, এগুলাকে বলা হয় পিপিপি অ্যাপ্রোচ। যে দেন না দ্যাট টিচার প্রেজেন্টস দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, তো এই মেথড ফলো করার ক্ষেত্রে টিচার ফার্স্টে কি করে, টার্গেট ল্যাঙ্গুয়েজটা স্টুডেন্টদের সামনে প্রেজেন্ট করে। দেন স্টুডেন্টস আর আস্কড টু প্র্যাকটিস, এবং স্টুডেন্টদেরকে পরবর্তী বলে যে তোমরা এটা অনুশীলন করো বা প্র্যাকটিস করো। ফার্স্ট ইন ওয়েল কন্ট্রোলড অ্যাক্টিভিটিস দেন ইন ফ্রি অ্যাক্টিভিটিস, ফার্স্টে স্টুডেন্টদেরকে কন্ট্রোল করে শেখানো হয় যে তোমরা এইভাবে এইভাবে শিখবে। এর পরবর্তী যখন তারা একটা দক্ষ, যে তখন যারা টিচার তারা বলে তোমরা এখন যে কোনো ভাবে সেভাবে ইচ্ছাটাকে মানে ইউজ করতে পারো, বা হচ্ছে যে কোনো ভাবে ইচ্ছে এভাবে তোমরা শিখতে পারো, মানে যে তাদেরকে তখন ফ্রি করে দেওয়া হয়, কোনো প্রকার এরকম কন্ট্রোলিং থাকে না। ইট ইজ অনলি লেদার দ্যাট দ্য স্টুডেন্ট আর অ্যালাউড টু প্রডিউস দ্য ডিজার্ট ল্যাঙ্গুয়েজ, এবং এর পরবর্তীতে যখন তারা ওটাতে দক্ষ হয় তখন তাদেরকে ল্যাঙ্গুয়েজটা প্রডিউস করতে বলা হয়। তার মানে ফার্স্টে হচ্ছে প্রেজেন্ট করা হয়, এর পরবর্তীতে প্র্যাকটিস করতে বলা হয়, দেন লাস্ট স্টুডেন্টদের কাছ থেকে স্টুডেন্টদেরকে বলা হয় এটা তোমরা এখন প্রডিউস করো। এই যে মানে এই যে মেথডটা এটাকে বলা হয় ট্রিপল পি অ্যাপ্রোচ বা পিপিপি অ্যাপ্রোচ। আর কোনো সমস্যা? ভাইয়া ভাইয়া what does CLIL refer to? সিএলআইএল মানে হচ্ছে কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং, কি সিএলআইএল রিফার্স টু লার্নিং এ ল্যাঙ্গুয়েজ থ্রু ক্রস কারিকুলার কন্টেন্ট সায়েন্স। আচ্ছা, মানে হচ্ছে আমরা কোনো একটা সাবজেক্টের সাপেক্ষে শিখবো, যেমন ধরেন যে ডাক্তার, তাকে ডাক্তারের ইংরেজি শিখতে হয়, যে ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ারিং এর ইংরেজি শিখতে হয়, বা যে সাহিত্যে তাকে সাহিত্যের ইংরেজি শিখতে হয়, মানে অন্য কোনো সাবজেক্ট ইন্টিগ্রেট করে যখন আমরা ইংরেজি শিখবো সেটাকে বলা হয় সিএলআইএল বা কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং। মানে আমরা এখানে নির্দিষ্ট সাবজেক্ট হচ্ছে কন্টেন্ট করে বা সাবজেক্টের সাপেক্ষে ইংরেজি শেখাটাকে ডেভেলপ করি। যেটা বলছে যে ক্রস কারিকুলার কন্টেন্ট, যেমন একটা অন্য বলছে সায়েন্স বা হিস্ট্রি, যেমন আপনি মনে করেন হিস্ট্রি সম্পর্কে জানতে চান, তার মানে এখন আপনাকে ইংরেজ মানে হচ্ছে আপনি কি ইংল্যান্ডের হিস্ট্রি জানতে চান, তার মানে এখন আপনাকে সেই হিস্ট্রি টাইপের যে বইটি ওগুলো পড়তে হবে, তো সেই সাপেক্ষে আপনি ইংরেজি শিখতেছেন। তার মানে হচ্ছে এই যে আপনি একটা সাপেক্ষে বা একটা কনটেক্সটের উপর বা কোনো একটা সাবজেক্ট উপর ভিত্তি করে যে ইংরেজিটা শিখতে পারতেছেন, এইটাকে বলা হয় সিএলআইএল টেকনিক। ক্রস কারিকুলার মানে ভাইয়া? ক্রস কারিকুলার বলতে যে হচ্ছে আপনি একটার দ্বারা একটা, মানে একটার মাধ্যমে একটা বা একটা দ্বারা একটা, যেমন আপনি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর যে মানে হচ্ছে ইংরেজি ওটা শেখার মাধ্যমে ইংরেজিটাও শিখতে পারতেছেন, বা ইংরেজি শেখার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ইংরেজিটাও শিখতে পারছেন, তাই। জি। আচ্ছা, 449 পেজ পর্যন্ত আর কারো কোনো সমস্যা আছে কি? আচ্ছা, না থাকলে আজকে এতটুকুই থাক, ওকে। পোস্ট মেথড ভাইয়া আছে, পোস্ট মেথড। পোস্ট মেথড পেডাগজি, এটা আমরা পার্ট ভিসিতে অনেকবার পড়ছি। পোস্ট মেথড পেডাগজি বলছে যে আমরা যখন ল্যাঙ্গুয়েজ শিখবো বা যখন টিচার আমাদেরকে শেখাবে, আমরা নির্দিষ্ট কোনো একটা মেথড ফলো করব না, বরঞ্চ যখন যে মেথড দরকার আমাদের, মানে যেটা ভালো আমাদের শেখার ক্ষেত্রে যেটা বেশি ভালো মনে হবে আমরা সেটাই ফলো করব। এই টেকনিকটাকে বলা হয় পোস্ট মেথড পেডাগজি। যে পোস্ট মেথড পেডাগজি রেফার্স টু অ্যান অ্যাপ্রোচ দ্যাট মুভস বিয়ন্ড ট্র্যাডিশনাল পার্সপেক্টিভ মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, মানে যেখানে ট্র্যাডিশনাল যে নিয়মকানুন এগুলো মেনটেন করা হয় না, এগুলোর বাইরে গিয়ে কাজ করে। যে এমফাসাইজিং কি ফ্লেক্সিবিলিটি, যেখানে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তাকে, মানে নমনীয়তা বলতে ইন্ডিকেট করা হয়েছে আমরা যে যখন যেটা দরকার তখন সেটা, এখানে কোনো মানে যে আছে ট্র্যাডিশন আছে এটাকে ফলো করবে না। যে টিচার অটোনমিক, যে টিচাররা যখন যেটা দরকার সেটি তারা ইউজ করতে পারে, এন্ড কনটেক্সট স্পেসিফিক স্ট্র্যাটেজি, অথবা যখন যেটা দরকার সেই স্ট্র্যাটেজি মানে সেই কন্টেন্টের উপর ডিপেন্ড করে সেই স্ট্র্যাটেজি টিচাররা ইউজ করতে পারে। এটাকে বলা হয় পোস্ট মেথড পেডাগজি, মানে যেখানে কোনো ট্র্যাডিশনাল নিয়ম কানুন মেনটেন না করে বরঞ্চ যখন যেটা দরকার সেটা শেখানো হয়, এই মেথডটাকে বলা হয় পোস্ট মেথড পেডাগজি।
ভাই এটা ওই যে তিনটা আপনার মতো করে লিখলে হবে না? বলতে পারবেন? আচ্ছা, লিখতে পারেন পোস্ট মেথড পেডাগজি ইজ অ্যান অ্যাপ্রোচ হোয়ার দেয়ার ইজ নো ইউজ অফ ট্র্যাডিশনাল হচ্ছে টেকনিক বা মেথড, মানে যেখানে ট্র্যাডিশনাল কোনো টেকনিক বা মেথড ইউজ করা হয় না, বাট অথবা রেদার দেন দ্য টিচার ইউজেস হোয়াট হি সিমস টু বি পারফেক্ট, মানে টিচার মনে করে যেটা পারফেক্ট বা যেটা হচ্ছে ইউজফুল সেটাই সে ইউজ করে। এটাকে বলা হয় পোস্ট মেথড পেডাগজি। ভাবে লিখতে পারেন যে সেখানে কোনো ট্র্যাডিশনাল নিয়ম ফলো করা হয় না, বরঞ্চ যখন যেটা দরকার সেটাই সে ইউজ করবে, স্টুডেন্টদেরকে সেভাবেই শেখানো হবে। সমস্যা আছে? পরে হোয়াট ইজ মানে এই যে 2 নাম্বারটা। আচ্ছা, এটা হোয়াট ইজ টিস্যু রিজেকশন এটা? না না, হোয়াট ইজ পেডাগজি? আচ্ছা, পেডাগজি হচ্ছে শিক্ষা তত্ত্ব বা শিক্ষানীতি, মানে যেভাবে শেখানো হয় ওটাকে বলা হয় পেডাগজি। যে পেডাগজি ইজ দ্য মেথড এন্ড প্র্যাকটিস অফ টিচিং স্পেশালি অ্যাজ অ্যান একাডেমিক সাবজেক্ট অর থিওরিটিক্যাল কনসেপ্ট, মানে আমরা কোনো প্রাতিষ্ঠানিক মানে যে নিয়ম কানুন সেগুলো মেনটেন করে যখন কাউকে কিছু শেখাই সেটাকে বলা হয় পেডাগজি বা শিক্ষা তত্ত্ব বা শিক্ষানীতি। মানে শেখার যে নিয়ম কানুন বা নীতি ওটাকে বলা হয় ইংরেজিতে পেডাগজি। ওকে, এর সহজ কথা। আর কোনো সমস্যা আছে এই পর্যন্ত? অ্যাটলিস্ট 449। এটা ভাইয়া। এটাকে আর সহজ ভাবে কিভাবে বলবো, বলতে লিখতে পারেন যে পেডাগজি ইজ দা রুলস অফ টিচিং অথবা হচ্ছে রুলস অফ লার্নিং, মানে এটা কি শেখার বা শেখানোর যে রুলস গুলো আছে বা থিওরিটিক্যাল যে কনসেপ্ট গুলো আছে। যে পেডাগজি আর একটু শুদ্ধভাবে ভালোভাবে লিখলে যে পেডাগজি ইজ দা থিওরিটিক্যাল কনসেপ্ট অফ লার্নিং এন্ড টিচিং, শেখা বা শেখানোর যে থিওরিটিক্যাল কনসেপ্ট এটাকে বলা হয় পেডাগজি। ফাতেমা বুঝছেন কি ভাইয়া? ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট মেথোডোলজি। ভাইয়া এই অ্যাপ্রো পিরিয়ড থেকে আগামীকালকে পড়াবেন, আজকে এতটুকুই থাকুক। জি আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে দরকার হয় আপনারা এই 49 পেজের আগ পর্যন্ত বা হচ্ছে এই যে যে কোন পর্যন্ত আমরা পড়ছিলাম পোস্ট মেথড পেডাগজি এই পর্যন্ত আগামীকালকের আগ পর্যন্ত একটু হচ্ছে দেখে আসেন। ওকে, এর পরবর্তী যদি সমস্যা থাকে দেন দরকার আমরা ওইগুলো সলভ করে নেক্সট যেটা আছে এখান থেকে শুরু করবানি। আর আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামীকালকে সময় পাবার, এই সপ্তাহে বোধহয় আমি সময় পাবো না, নেক্সট উইকের সময় পাই কিনা সন্দেহ আছে, আমাকে ঢাকা যাওয়া লাগবে। দেখি সেটা কবে পড়াবো আমি সেটা বলে দিতে পারি আর কি। আর যদি এর মধ্যে সময় পাই সেটা আপনাদেরকে বলে দেবানি যে এই দিন সময় পাবো এই দিন একটু মাঝখানে পড়াই দেবানি। ঠিক আছে? আচ্ছা।